একটি শ্রেণী অনুনাদি বর্তনীর কিউ ফ্যাক্টর বলতে কি বোঝায়? কিউ ফ্যাক্টর মানে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে সেটা আমরা আলোচনা করব। কিউ ফ্যাক্টর হচ্ছে যে শ্রেণী অনুনাদের সময় এলসিআর বর্তনীর শ্রেণী অনুনাদের সময় আবেশকের প্রান্তীয় বিভব প্রভেদ অথবা ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ এবং রোধের প্রান্তীয় বিভব প্রভেদের যে অনুপাত সেই অনুপাতকে বলা হবে কিউ ফ্যাক্টর। তাহলে সংজ্ঞানুসারে কিউ ফ্যাক্টর কিউ সমান কত? আবেশকের প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে ভি সাফিক্স এল বাই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ ভি সাফিক্স আর, ভিএল বাই ভিআর। ভিএল কত? আই ইন্টু এক্সএল, ভিআর হচ্ছে আইআর, আইআর কেটে গেল এক্সএল বাই আর। এবার এক্সএল কত হয়? এক্স সাফিক্স এল, এটা হচ্ছে আবেশী প্রতিঘাত, সেটা হচ্ছে এল ওমেগা, এল ওমেগা সাফিক্স আর লিখেছি। আর মানে হচ্ছে রেজোন্যান্স অনুনাদের সময় যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা ওমেগা সাফিক্স আর দ্বারা প্রকাশ করি। তাহলে এল ওমেগা সাফিক্স আর স্মল আর বাই ক্যাপিটাল আর। এবার ওমেগা সাফিক্স আর এর ভ্যালু আমরা আগে বের করেছিলাম, অনুনাদি কনফার্ম করি যেটা, সেটা ছিল 1/√LC। তাহলে এল বাই আর থাকলো আর ওমেগা সাফিক্স আর এর ভ্যালু হচ্ছে 1/√LC সমান কত? 1/r। এলটা রুটের ভিতরে এল স্কয়ার হয়ে গেল, এল স্কয়ার বাই এলসি, একটা এল কেটে গেল, উপর নিচে হলো 1/r√L/c। আবার কিউ সমান এটা লিখে দিতে পারে ভিসি বাই ভিআর। ভিসি কত? ভিসি হচ্ছে আই ইনটু এটা হচ্ছে এক্স সাফিক্স সি বাই আইআর সমান এক্সসি বাই আর। এক্সসি হচ্ছে 1/c ওমেগা আর বাই আর। এক্সসি হচ্ছে 1/c ওমেগা, এক্সএল হচ্ছে এল ওমেগা আর এক্সসি হচ্ছে 1/c ওমেগা। তাহলে কত হবে? এটা 1/cr ইনটু ওমেগা সাফিক্স আর সমান এটা হচ্ছে 1/cr ইনটু ওমেগা সাফিক্স আর, এটা হচ্ছে 1/√LC। সরি, ভুল হলো, একটু ভুল হলো। এটা হচ্ছে xc হচ্ছে 1/c ওমেগা সমান হচ্ছে এটা 1/cr ওমেগা সাফিক্স আর সমান হচ্ছে 1/cr। এবার ওমেগা সাফিক্স আর, ওমেগা সাফিক্স আর এটা হচ্ছে 1/√LC। তাহলে ওমেগা সাফিক্স আরটা নিচে আছে, তাহলে কত হবে? এটা হবে √LC। তাহলে কত দাঁড়াচ্ছে না? আর কিউ সমান এটা হচ্ছে 1/r√LC বাই এই সিটা রুটের ভিতরে স্কয়ার চলে গেল, সি স্কয়ার সমান হচ্ছে 1/r ইনটু √L/c। তাহলে এটা সেম, অর্থাৎ কিউ সমান ভিএল বাই ভিআর করলে যা আসবে ভিসি বাই ভিআর করলে সেম ভ্যালু আসছে। কিউ সমান 1/r/L/c। এটা হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর। এর আগে আমরা একটা ফ্যাক্টর আলোচনা করেছিলাম, সেটা ছিল ফর্ম ফ্যাক্টর, ছিল গামা দিয়ে প্রকাশ করেছিলাম। আজকে হচ্ছে কিউ ফ্যাক্টর। এটাকে নেক্সট আমরা আসবো ক্ষমতাগুণক, পাওয়ার ফ্যাক্টর কাকে বলে। একটি এসি বর্তনীর পাওয়ার ফ্যাক্টর
একটি এসি বর্তনীর পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক কাকে বলে? একটি পরিবর্তী বর্তনীর বিশুদ্ধ রোধ আর এবং প্রতিরোধ জেড হলে দেখাও যে ক্ষমতা গুণক cos phi সমান r বাই z। এটা হচ্ছে একটা কোশ্চেন। একটি এসি বর্তনীর পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক বলতে কি বোঝায়? একটি পরিবর্তী বর্তনীর ক্ষেত্রে বিশুদ্ধ রোধ R এবং প্রতিরোধ, যেটাকে আমরা ইম্পিডেন্স বলেছিলাম, প্রতিরোধ Z হলে দেখাও যে ক্ষমতা গুণক cos phi সমান r বাই z। আমরা এলসিআর সিরিজ সার্কিট যেটা, সেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। সেই ক্ষেত্রে আমাদের যে ডায়াগ্রামটা ছিল সেটা হচ্ছে এরকম। এটা ছিল ভি সাফিক্স আর, এটা ছিল ই, এই অ্যাঙ্গেলটা ছিল ফাই, আর এটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি। কারণ আমরা দেখেছিলাম যে কোনো এসি বর্তনীর ক্ষেত্রে গড় ক্ষমতা, এভারেজ পাওয়ার, একটা ফর্মুলা পেয়েছিলাম। ই সমান কত ছিল? ই সমান ছিল ই নট আই নট বাই 2 ইন্টু cos phi। ই সমান ই নট আই নট বাই 2 ইন্টু cos phi। এক্ষেত্রে এই যে cos phi, এই cos phi টাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। তাহলে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? একটি পরিবর্তী বর্তনীর ক্ষেত্রে পরিবর্তী তড়িৎচালক বল এবং পরিবর্তী প্রবাহমাত্রার মধ্যে যে কোণ, সেই কোণের কোসাইনকে বলা হবে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। তাহলে আমরা দেখাবো এখন পাওয়ার ফ্যাক্টর cos phi সমান r বাই z হবে। আমরা এলসিআর শ্রেণী বর্তনীর ক্ষেত্রে দেখেছিলাম প্রবাহমাত্রা I সমান একটা ফর্মুলা ছিল, প্রবাহমাত্রা I সমান ছিল E বাই Z সমান কত ছিল? E সমান E নট সাইন ওমেগা টি মাইনাস ফাই বাই Z সমান E নট বাই Z, এটা ছিল I নট সাইন, এটা ছিল ওমেগা টি মাইনাস ফাই। এটা আমরা পেয়েছিলাম, যেখানে I নট কত? I নট সমান হচ্ছে E নট বাই Z। এটা এলসিআর শ্রেণী বর্তনীর ক্ষেত্রে প্রবাহমাত্রার একটা এক্সপ্রেশন ছিল। এখন আমরা যে ডায়াগ্রামটা অঙ্কন করছি সেখান থেকে আমরা যদি cos phi ভ্যালুটা বের করি, cos phi কত হবে? cos phi, এই কোণের যদি আমরা cos নিই তাহলে এটা হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে ভি সাফিক্স আর বাই ই সমান ভি সাফিক্স আর কত? এটা হচ্ছে আই আর বাই ই কত? আই সমান ই বাই জেড, তাহলে ই সমান কত? আই জেড। ই এর পরিবর্তে আমরা বসাবো আই টু জেড, তাহলে কত হবে? আর বাই জেড। তাহলে পাওয়ার ফ্যাক্টর cos phi সমান হচ্ছে, দেখা যাচ্ছে আর বাই জেড। একটি পরিবর্তী বর্তনীর বিশুদ্ধ রোধ আর হলে এবং প্রতিরোধ জেড হলে পাওয়ার ফ্যাক্টর cos phi সমান হচ্ছে আর বাই জেড। এটা হবে, এটা আমরা করে দেখলাম। এরপরে আমরা আসবো ওয়াটলেস কারেন্ট বা আইডল কারেন্ট কাকে বলে। ওয়াটলেস
ওয়াটলেস অর আইডল কারেন্ট। ওয়াটলেস, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, তার মানে ক্ষমতা ওয়াটলেস বলা হচ্ছে, মানে ক্ষমতা থাকবে না, অর্থাৎ যে কারেন্টের জন্য ক্ষমতাটা শূন্য হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে ওয়াটলেস বা আইডল কারেন্ট। কোনো এসি বর্তনীতে যে প্রবাহ মাত্রার জন্য কোনো ক্ষমতা ব্যয়িত হবে না, তাহলে সেই কারেন্টটাকে বলা হবে আইডল কারেন্ট বা ওয়াটলেস কারেন্ট। তাহলে আমরা দেখেছি যে যে কোনো এসি বর্তনীতে ব্যয়িত গড় ক্ষমতা, এসি বর্তনীতে ব্যয়িত গড় ক্ষমতা কি সমান ই নট আই নট বাই 2 ইন্টু cos phi, এটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। এবার একটি বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীর ক্ষেত্রে অথবা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রে পরিবর্তী তড়িৎচালক বল এবং পরিবর্তী প্রবাহ মাত্রার মধ্যে দশাকোণ যেটা ফাই সমান, সেই ভ্যালুটা হচ্ছে ফাই সমান হচ্ছে পাই বাই 2। যদি বর্তনীতে পিওরলি একটা ইন্ডাক্টেন্স থাকে, বিশুদ্ধ আবেশক থাকে বা বিশুদ্ধ ধারক থাকে, বিশুদ্ধ আবেশকযুক্ত অথবা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রে পরিবর্তী তড়িৎচালক বল এবং পরিবর্তী প্রবাহ মাত্রার মধ্যে দশাকোণ যেটা ফাই সমান সেটা হচ্ছে পাই বাই 2। তাহলে cos phi কত? অতএব এক্ষেত্রে cos phi সমান হচ্ছে cos অফ পাই বাই 2, কত হবে 0। তাহলে এক্ষেত্রে ক্ষমতা কত? ক্ষমতা P সমান, এটা হচ্ছে 0, cos phi 0 হলে P সমান, cos phi মানটা বেশি দিলাম, P সমান হচ্ছে 0। অর্থাৎ এক্ষেত্রে ব্যয়িত গড় ক্ষমতা হচ্ছে 0। সুতরাং বলা যেতে পারে যে পরিবর্তী বর্তনীতে যে প্রবাহ মাত্রার জন্য ব্যয়িত গড় ক্ষমতা 0, সেই প্রবাহ মাত্রাটাকে বলা হবে ওয়াটলেস কারেন্ট অথবা আইডল কারেন্ট। অর্থাৎ যে কারেন্টের জন্য কোনো ক্ষমতা ব্যয়িত হবে না সেটাকে বলা হবে ওয়াটলেস কারেন্ট, ওয়াট বিহীন ক্ষমতা বা আইডল কারেন্ট। এটা গেল। এরপর আমরা আসবো ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার সম্পর্কে কতগুলো আমরা সূত্র আলোচনা করব, যেগুলো অঙ্ক করার ক্ষেত্রে খুবই ভাইটাল। ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কি? ট্রান্সফর্মার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল যন্ত্র যে তড়িৎ যন্ত্রের সাহায্যে পরিবর্তী ভোল্টেজকে ইচ্ছামতো বাড়ানো যায় অথবা ইচ্ছামতো কমানো যায়, তাই সেই তড়িৎ যন্ত্রকে বলা হবে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে আরোহী ট্রান্সফর্মার, স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার বা এটাকে বলা হচ্ছে আরোহী ট্রান্সফর্মার। আর 2 নম্বর হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বা এটাকে বলা হচ্ছে অবরোহী ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার, যে ট্রান্সফর্মার ভোল্টেজটাকে বাড়াবে, অর্থাৎ ইনপুট ভোল্টেজের থেকে আউটপুট ভোল্টেজ বেশি হবে, সেই ট্রান্সফর্মারকে বলা হবে স্টেপ আপ অথবা আরোহী ট্রান্সফর্মার। আর স্টেপ ডাউন ট্রান্সফর্মারটা কি? যে ট্রান্সফর্মার ভোল্টেজটাকে কমিয়ে দেবে, অর্থাৎ ইনপুট ভোল্টেজের তুলনায় আউটপুট ভোল্টেজটা কম হবে, সেই ট্রান্সফর্মারকে বলবো আমরা স্টেপ ডাউন অথবা অবরোহী ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের দুটো ভাগ আছে।
এবার এক্ষেত্রে আমরা কতগুলো ফর্মুলা আমরা আলোচনা করব। ট্রান্সফরমারের ক্ষেত্রে কি থাকে, দুটো কুণ্ডলী থাকে, কয়েল, একটা হচ্ছে প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী, আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীতে পরিবর্তী তড়িৎচালক বল প্রয়োগ করা হবে, তাহলে কি হবে, গৌণ কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে সেই ফর্মুলাগুলো আমরা আলোচনা করব। এখন মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত পরিবর্তী, মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত পরিবর্তী তড়িৎ চালক বল U1 এর জন্য ওই কুণ্ডলীতে একটি পরিবর্তী প্রবাহ মাত্রা I1 উৎপন্ন হবে। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা N1 হলে E1 সমান হচ্ছে N1 d/dt। কি হলো, যে মুখ্য কুণ্ডলীতে আমরা একটা পরিবর্তী তড়িৎচালক বল প্রয়োগ করছি। মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত পরিবর্তী তড়িৎচালক বল U1 এর জন্য ওই কুণ্ডলীতে একটা পরিবর্তী প্রবাহ মাত্রা I1 উৎপন্ন হবে। এখন মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা N1 হলে U1 সমান হবে N1 d/dt। এখন গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা N2 হলে ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল হবে কত, সেটা হচ্ছে E2 সমান হচ্ছে, এটা হচ্ছে N2 d/dt। তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা N2 হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল হবে E2 সমান N2 d/dt। এখন যদি আমরা E2/U1 করি কত হবে, অতএব E2/U1 সমান, এটা হবে N2/N1 d/dt কেটে যাবে। 2/U1 সমান N2/U1 N1 সমান, এটাকে বলা হচ্ছে স্মল t দ্বারা প্রকাশ করা, এটাকে বলা হচ্ছে টার্নস রেশিও, TURNS টার্নস রেশিও, বা এটাকে বলা হচ্ছে পাক সংখ্যার অনুপাত। E2/U1 সমান N2/U1 সমান স্মল t, এটা হচ্ছে টার্নস রেশিও, পাক সংখ্যার অনুপাত। এবার স্মল t গ্রেটার দ্যান 1 হলে কি হবে আর লেস দ্যান 1 হলে কি হবে আমরা দেখব। এখন স্মল t গ্রেটার দ্যান 1 হলে, অর্থাৎ হলে অর N2 গ্রেটার দ্যান N1 হলে, অর্থাৎ কি হচ্ছে, যে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে বেশি হলে এটা কি হবে, E2 গ্রেটার দ্যান E1 হবে। t গ্রেটার দ্যান 1 হলে মানে হচ্ছে N2 গ্রেটার দ্যান N1, আর N2 গ্রেটার দ্যান N1 হলে E2 গ্রেটার দ্যান E1 হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, ট্রান্সফরমারটা স্টেপ আপ ট্রান্সফরমার হিসেবে কাজ করবে, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ তার তুলনায় গৌণ কুণ্ডলীর ভোল্টেজটা বেশি হবে। সুতরাং এক্ষেত্রে ট্রান্সফরমারটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর এই ট্রান্সফরমার হিসেবে কাজ করবে। আবার
টি লেস দ্যান 1 হলে, টি লেস দ্যান 1 হওয়ার মানে হচ্ছে n2 লেস দ্যান n1। টি লেস দ্যান 1 হলে or n2 লেস দ্যান 1 হলে এটা হচ্ছে e2 লেস দ্যান e1 হবে। অর্থাৎ এক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের তুলনায় গৌণ কুণ্ডলীর ভোল্টেজটা কম হবে। তাহলে কি হবে, এক্ষেত্রে ট্রান্সফরমারটা কাজ করবে স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে। তাই টি গ্রেটার দ্যান 1 হওয়া মানে হচ্ছে ট্রান্সফরমারটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর টি লেস দ্যান 1 হওয়া মানে হচ্ছে ট্রান্সফরমারটা সেক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে কাজ করবে। এটা গেল। এবার হচ্ছে যদি ট্রান্সফরমারটা যদি আদর্শ হয়, আইডিয়াল ট্রান্সফরমার ক্ষেত্রে কি হবে? আদর্শ ট্রান্সফরমার হলে আদর্শ ট্রান্সফরমার এর ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সমান, এটা হচ্ছে গৌণ কুণ্ডলীর ক্ষমতা। অর্থাৎ ট্রান্সফরমারটা যদি আইডিয়াল ট্রান্সফরমার ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর ক্ষমতাটা সমান হবে। অর্থাৎ মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কত? এটা হচ্ছে E1 I1 কারেন্ট ইনটু ভোল্টেজ ক্ষমতা সমান গৌণ কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে E2 I2। এটা হবে আইডিয়াল হবে আদর্শ ট্রান্সফরমার ক্ষেত্রে। আর এক্ষেত্রে আর আমরা বলতে পারি I1 বাই I2 কত? I1 বাই I2 সমান হচ্ছে এটা E2 বাই E1। আচ্ছা, E2 বাই E1 কত ছিল? E2 বাই E1 সমান ছিল এটা N2 বাই N1 সমান ছিল এটা T। I1 বাই I2 সমান হচ্ছে E2 বাই E1 সমান N2 বাই N1 সমান T। আর ট্রান্সফরমার যদি আদর্শ না হয়, আইডিয়াল ট্রান্সফরমার না হলে কি হবে? সেক্ষেত্রে গৌণ কুণ্ডলীর ক্ষমতা মুখ্য কুণ্ডলীর ক্ষমতা থেকে কিছুটা কম হবে। অর্থাৎ সেক্ষেত্রে শক্তি কিছুটা অপচয় হবে। আদর্শ না হলে কি হবে? গৌণ কুণ্ডলীর ক্ষমতা যেটা E2 I2 এটা লেস দেন E1 I1 হবে। তাহলে এক্ষেত্রে কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা যেটা ইটা সমান এটা হচ্ছে E2 I2 বাই U1 I1, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এই ফর্মুলাগুলো আমার অঙ্ক করতে গেলে কাজে লাগবে, এগুলোকে ভালো করে দেখতে হবে। এটা গেল ট্রান্সফরমার। তাহলে এসি চ্যাপ্টারটা মোটামুটি আমরা করে ফেললাম। এবার এক্ষেত্রে অঙ্ক করতে গেলে নিউমেরিক্যালস করতে গেলে যে ফর্মুলাগুলো কাজে লাগবে সেই ফর্মুলাগুলো আমি একটু লিখে দিচ্ছি। বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে ফর্মুলাগুলো কিরকম আসবে লিখে দিচ্ছি, এগুলো মনে রাখতে হবে। এসি বর্তনীর ক্ষেত্রে আমাদের পরিবর্তী তড়িৎচালক বল যেটা ছিল সেটা ছিল কত? ই সমান এটা হচ্ছে ই নট সাইন ওমেগা ই। ই নট কত ছিল? ই নটটা হচ্ছে পরিবর্তী তড়িৎচালক বলের শীর্ষ মান, সেটা ছিল এন বি এ ওমেগা, এটা ছিল। আচ্ছা, আই সমান ছিল আই নট সাইন ওমেগা টি। 3 নম্বর আইআরএমএস, কারেন্টের আরএমএস ভ্যালু আইআরএমএস, এটা ছিল আই নট বাই রুট 2, এটা আমরা প্রমাণ করেছি। অথবা যদি ইআরএমএস হয়, ইআরএমএস সমান এটা ছিল ই নট বাই রুট 2।
আচ্ছা, আরেকটা ছিল পাওয়ার ভ্যালু 4 নম্বর ই সাফিক্স এম মিন ভ্যালু সমান এটা ছিল 2 ই নট বাই পাই। আর যদি কারেন্ট হয় কারেন্টের ক্ষেত্রে আই সাফিক্স এম সমান 2 আই নট বাই পাই। এবার আমরা যাব বিশুদ্ধ রোধ যুক্ত বর্তনী, অর্থাৎ সার্কিটে শুধুমাত্র রোধ আছে, পিওরলি রেজিস্টিভ সার্কিট। তো সেক্ষেত্রে কি হবে, বিশুদ্ধ রোধ যুক্ত বর্তনী। সেক্ষেত্রে কি ছিল, ই সমান ছিল ই নট সাইন ওমেগা টি, আই সমান ছিল আই নট সাইন ওমেগা টি। এক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো দশা পার্থক্য ছিল না। আই নট কত ছিল, আই নট সমান ছিল ই নট বাই আর। 6 নম্বর বিশুদ্ধ আবেশক যুক্ত বর্তনী, সার্কিটে শুধু এল আছে, তাহলে বিশুদ্ধ আবেশক যুক্ত বর্তনী, অর্থাৎ সার্কিটে শুধুমাত্র এল থাকবে। তাহলে সেক্ষেত্রে কত ছিল, ইটা সব জায়গায় ই নট সাইন ওমেগা টি হবে। আই সমান এটা ছিল আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। আই সমান ছিল আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2 ছিল। যেক্ষেত্রে যেখানে আই নট সমান কত ছিল, ই নট বাই এক্সএল, এক্স সাফিক্স এল সমান ই নট বাই এল ওমেগা, এটা ছিল। এক্সএলটা হচ্ছে আবেশী প্রতিঘাত। আর বিশুদ্ধ ধারক যুক্ত যদি হয়, বিশুদ্ধ ধারক যুক্ত বর্তনী ক্ষেত্রে কি হবে, আই সমান এটা ছিল আই নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। আই নটটা ছিল এক্ষেত্রে আই নট সমান ছিল ই নট বাই এক্সি, এক্স সাফিক্স সি। এক্সিটা কত, এক্সি হচ্ছে সমান হচ্ছে ই নট বাই এক্সি, এক্সি সমান 1 বাই সি ওমেগা। এক্স সাফিক্স সি সমান এটা হচ্ছে 1 বাই সি ওমেগা। এটা ছিল ধারকীয় প্রতিঘাত। বিশুদ্ধ রোধ যুক্ত বর্তনী গেল, বিশুদ্ধ আবেশক যুক্ত বর্তনী গেল, বিশুদ্ধ ধারক যুক্ত বর্তনী গেল। এরপর ছিল আমাদের এলআর বর্তনী। এলআর বর্তনীর ক্ষেত্রে কি ছিল, এলআর বর্তনী 8 নম্বর এলআর বর্তনীর ক্ষেত্রে এটা ছিল আই সমান এটা ছিল আই নট সাইন এটা ছিল ওমেগা টি মাইনাস ফাই, যেখানে আই নট সমান এটা ছিল ই নট বাই জেড। জেডটা কি, প্রতিরোধ। জেড সমান ছিল রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ওমেগা স্কোয়ার। ইম্পিডেন্স আর tan ফাই কত ছিল, tan ফাই ছিল এটা এল ওমেগা বাই আর। এটা হচ্ছে এলআর বর্তনী ক্ষেত্রে। তারপরে ছিল সিআর সার্কিট, সিআর বর্তনী 9 নম্বর সিআর বর্তনী। সেক্ষেত্রে আই সমান ছিল আই নট সাইন এখানে ওমেগা টি প্লাস ফাই। tan ফাই কত ছিল, tan ফাই সমান এটা ছিল 1 বাই সি ওমেগা আর। আই নট সমান ই নট
বাই জেড। জেড কত? জেড সমান হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস 1/c² ওমেগা স্কোয়ার। 10 নম্বর হচ্ছে এলসিআর বর্তনী। এলসিআর বর্তনী ক্ষেত্রে কত ছিল? আই সমান, এটা ছিল আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই, যেখানে tan ফাই কত ছিল? tan ফাই সমান ছিল এল ওমেগা মাইনাস 1/c ওমেগা বাই আর। আই নট ছিল, আই নট সমান এখানে হচ্ছে ই নট বাই জেড। জেড কত? জেডটা হচ্ছে ইম্পিডেন্স বা প্রতিরোধ, সেটা এলসিআর বর্তনীর ক্ষেত্রে ছিল এটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এটা ছিল এন ওমেগা মাইনাস 1/c ওমেগা এটা স্কোয়ার। এটা আমাদের ছিল। তাহলে বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে কারেন্টের এক্সপ্রেশন, দশাকোণ, ফাই এবং ইম্পিডেন্স অথবা রিঅ্যাকটেন্স যেগুলো হবে সেগুলো আমরা বলে দেব। এছাড়াও ছিল আমাদের অনুনাদি কম্পাঙ্ক ছিল একটা ওমেগা সাফিক্স আর, যেটা সেটা ছিল 1/√LC। কিউ ফ্যাক্টর আজকে আলোচনা করলাম, পাওয়ার ফ্যাক্টর বললাম, পাউন্ড ফ্যাক্টর আগের দিন আমরা বলেছি। তাহলে এগুলো মোটামুটি ফর্মুলাগুলো আমি একটু লিখে দিলাম যাতে করে তোমাদের প্রবলেমগুলো করতে গিয়ে সুবিধা হয়। তাহলে এসি চ্যাপ্টারটা মোটামুটি আজকে এখানে কমপ্লিট করলাম। পরের দিন আমরা অন্য চ্যাপ্টার শুরু করব।